শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছি আসাদুজ্জামান ইজি। আমরা আজকে মূলত নতুন যে অর্থ বছরের বাজেট দিতে যাচ্ছে সরকার, নতুন অর্থ বছরের বাজেট নিয়ে আমরা আলাপ করতে চাই। বাজেটের রং আজকে আমাদের আলাপের বিষয়, এবং সেই প্রসঙ্গে আলাপে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে দুজন অতিথিকে আমরা পেয়েছি। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, সিপিটির গবেষণা পরিচালক রয়েছেন আমাদের সঙ্গে, এবং রেজা হাসান রয়েছেন সাবেক সদস্য এনবিআর। দুজনকে স্বাগত আমাদের এই আজকের আলাপে এবং আজকের এই আয়োজনে। নতুন বাজেট দিবে অন্তর্বর্তী সরকার, এটি নতুন এক ধরনের ভাবনার জায়গাও রয়েছে, আমাদের চিন্তার জায়গাও রয়েছে। অন্তর্বর্তী সরকারের বাজেট কেমন হবে, কি ধরনের অদলবদল হতে পারে আগের সরকারের বাজেটের তুলনায়। এখন আগের সরকার বদলে যাওয়ার পরও মানে বাজেটের যে কাজের প্রক্রিয়া সেটি কতটা পরিবর্তন হলো সেটি ধরনের আলাপের বিষয়। মানে বৈষম্য কমাতে, মূল্যস্ফীতি কমাতে, সেই সঙ্গে কর্মসংস্থান বাড়াতে এই সরকারের পরিকল্পনা কেমন মনে হচ্ছে, নাকি বাজেট নিয়ে আবারও পুরনো যে আলোচনা সেই আলোচনাতেই ঘুরপাক খাচ্ছি আমরা। মোয়াজ্জেম ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই আলাপ। দেখুন, আমার কাছে অন্তত আপনি বড় বড় যে দাগের বিষয়গুলো দিয়ে আলোচনাটি সূত্রপাত করতে চাচ্ছিলেন, যে হ্যাঁ বৈষম্য কমানো বা দারিদ্র্য বিমোচন অথবা কর্মসংস্থানের মতো বড় বড় বিষয়গুলো, আমার মানে ভিতরে ঢুকে আমার দেখে মনে হয়েছে যে বাজেটে আসলে ওই ধরনের নড়চড় হবার সুযোগ কম। সাধারণত একটি মধ্যমেয়াদী বাজেট কৌশল থাকে সরকারের, এমটিবিএফ, এবং মন্ত্রণালয় কেন্দ্রিক যেহেতু বাজেটগুলো হয়ে থাকে, তো মন্ত্রণালয়গুলো আসলে 3 বছরের প্রেক্ষিত একটি ব্যয়ের পরিকল্পনা দিয়ে থাকে এবং সেটা ওভার টাইম এটা রিভলভ করে। তো সেই কাঠামোর ভিতরে এই সরকার এসে ওই কাঠামোতে কোনো পরিবর্তন আনেননি, ওই কাঠামোর ভিতরেই এবারের বাজেটটি দেয়া হচ্ছে। এবং গতকালকে সম্ভবত আপনি শুনেছেন যে পরিকল্পনা উপদেষ্টা বলছিলেন যে আমাদের আসলে হাত পা বাঁধা, সেই অর্থে বাজেটে খুব কিছু করার থাকে না। আসলেও তাই। তার একটা বড় কারণ হলো যে আমাদের বাজেট কাঠামোটি এমনভাবে রয়েছে, এটা আসলে এক ধরনের ব্যুরোক্রেটিক কেন্দ্রিক, অর্থাৎ টপ ডাউন ম্যানারে ব্যুরোক্রেসি ঠিক করে দেবে এবং সেটা মন্ত্রণালয় ভিত্তিক এটার অর্থ ব্যয় হবে। যদিও এখানে বলা হয়ে থাকে যে কিছু লক্ষ্য, মধ্যমেয়াদী লক্ষ্য থাকে, দীর্ঘমেয়াদী সরকারের যে পরিকল্পনাগত লক্ষ্য থাকে সেগুলো তারা নজরে নেন, কিন্তু খুব মোটা দাগে বলতে গেলে যে হ্যাঁ সেখানেও খুব যে বড় রকমের চেঞ্জ আমরা দেখতে পাই, বড় রকমের রাজনৈতিক উচ্চাভিলাষ সেই জায়গায় দেখতে পাই, অন্তত সেটি মনে হয় না। তো সেই জায়গা থেকে এবারের বাজেটটি যে যতটুকু যা এখন পর্যন্ত শুনেছি, আমার কাছে মনে হয়েছে যে গতানুগতিক জায়গাতেই রয়েছি। কিছু কিছু জায়গায় হয়তো অল্প বিস্তর কিছু পরিবর্তন আনার চেষ্টা রয়েছে। যেমন একটা বড় চেষ্টা হচ্ছে এক ধরনের স্ফীতদর একটা বাজেটের চেয়ে এক ধরনের অন্তত যেটা বলা যায় মেধহীন একটা বাজেট করবার একটা চেষ্টা সম্ভবত এবার করার চেষ্টা হয়েছে, ব্যয়ের সাথে আয়ের সাথে মিলিয়ে ব্যয়, এবং ব্যয় যাতে আবার অতি ব্যয়ের কাঠামোতে যাতে স্ফীতদর না হয়ে যায়, যার ফলে আবার অপচয় দুর্নীতির মতো বিষয়গুলো যাতে না ঘটে, সেই জিনিসগুলো তুলনামূলক যাতে কমিয়ে আনা যায়, সেই ধরনের একটা চেষ্টা রয়েছে। কিন্তু সামগ্রিকভাবে যে বৃহত্তর আকারে, যেমন আমরা যদি বলি, যেমন আমাদের বাজেটটি যদি এরকম হওয়া উচিত যে এখানে এক ধরনের স্থানীয় প্রশাসনগুলোর বা স্থানীয় মানুষের একটা রিফ্লেকশন থাকতে হবে বাজেটে, খুব কম থাকে এখানে। বা আমাদের এর আগেও দেখেছি যখন রাজনৈতিক সরকারগুলো ছিল তখন এমপি মহোদয়রা প্রস্তাব নিয়ে ঘুরতেন, এবং তারা ঘুরতেন মন্ত্রণালয়ে সচিবদের ঘরে ঘরে, দূরে দূরে তাদের এটি যেন বিবেচনা করা হয়। সুতরাং কাঠামোগত জায়গায় এখন আমরা আগের জায়গায় রয়েছি। যদি আদতেই চাই তাহলে আমাদের স্থানীয় প্রশাসনগুলোকে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, তাদের পর্যায়ে রিসোর্স জেনারেট করা, তাদেরকে ব্যয় করার ক্ষমতা দেওয়া, অর্থাৎ আমাদের যে পৌরসভাগুলো রয়েছে, মিউনিসিপ্যালিটি রয়েছে, উপজেলা রয়েছে, তাদেরকে সক্ষম করা, দক্ষ করা, যাতে তারা স্থানীয় পর্যায়ে তাদের বাজেট আহরণ এবং ব্যয় করতে পারে। সেরকম একটা কাঠামো যতক্ষণ পর্যন্ত না আপনি ভাবছেন, এই টপ ডাউন ম্যানারে খুব বেশি নরমচরণ আপনি খুব বেশি কম দেখবেন। অজয় ভাই, মানে আপনি বলছিলেন যে আমাদের পরিকল্পনা উপদেষ্টা যে মন্তব্য করেছেন সেটি সূত্র ধরে একটু বলতে চাই যে সিপিডি সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, তার একটি বক্তব্য আমরা শুনলাম। তিনি যেটি বলছিলেন যে অন্তর্বর্তী সরকার যে বাজেট নিয়ে কাজ করছে সেটি আগের সরকারেরই বাজেট, খুব বেশি পরিবর্তন তিনি লক্ষ্য করেননি। যে এডিপি ছিল সেখান থেকে মানে ব্যয় কতটুকু কমানো হলো সেটি নিয়েও তিনি প্রশ্ন করলেন। মানে যে মেগা প্রকল্পগুলো ছিল অতি মূল্যায়িত বৃহৎ প্রকল্প বলে তিনি মন্তব্য করলেন, এবং সেখানে আবারও অর্থের বরাদ্দ তিনি দেখতে পাচ্ছেন বলে জানান। তো পরিকল্পনা উপদেষ্টা যেটি বলছেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, তিনি বলছেন যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এখনো পর্যন্ত প্রায় 1200 প্রকল্পের মতো চলমান। এসব প্রকল্প মাঝপথে তো আসলে সরকার চাইলেই বন্ধ করে দিতে পারে না।
তো এইসব প্রকল্পে বরাদ্দ দিতে গিয়ে বেশিরভাগ বরাদ্দই শেষ হয়ে গিয়েছে। মানে এমন অবস্থায় বাজেটে কাঠামোগত পরিবর্তন করার খুব কি সুযোগ থাকে সরকার চাইলেও আসলে? হ্যাঁ হ্যাঁ, মানে আপনাকে এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা যখন আপনি নেবেন তখন সম্ভব, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি এই ধরনের মন্ত্রণালয় কেন্দ্রিক একটি বাজেট চিন্তা করবেন এবং যেখানে কিনা ব্যুরোক্রেসি তার হাত থেকে রিসোর্স কখনো অন্য কাছে কাউকে দেবে না সেই সুযোগটি, যতক্ষণ পর্যন্ত আপনি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মাধ্যমে রিসোর্স জেনারেট করা এবং ডিস্ট্রিবিউট করার ক্ষমতা তাদেরকে দেবে না, তাদের প্রকল্প চয়ন, তাদের প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়নের মতো উপযুক্ত ক্ষমতাশালী করছেন না, ততক্ষণ পর্যন্ত আসলে এই কাঠামোতেই থাকবে। আমরা কি ধরে নিতে পারি যে 1200 প্রকল্পের কথা বলা হচ্ছে, এই প্রকল্প তো মানে সামনের অর্থ বছরে বোধহয় শেষ হবে না, এরপর যদি পলিটিক্যাল গভর্নমেন্ট আসে তারাও কি এই প্রকল্পগুলোতে বরাদ্দ না দিয়ে থাকতে পারবে? প্রতি বছরই আমি ঠিক সংখ্যাটা জানি না, প্রতি বছরের সম্ভবত 200-300 প্রকল্প শেষ হয়, আবার নতুন প্রকল্প নেওয়ার সুযোগ তৈরি হয়। এমন না যে না এগুলো শেষ হবে। যেটা হয়ে থাকে, আমরা যেটা দেখি, যেটা দুর্ভাগ্যজনক, সেটা হচ্ছে আমরা যেটাকে বলি কস্ট ওভাররান। অনেক সময় যেটা হয় যে সময়ের ভিতর প্রকল্প শেষ হওয়ার কথা, সেই সময়ের ভিতরে প্রকল্প আসলে শেষ হয় না, এবং এগুলো সময় আরো বর্ধিত সময় যায়। আবার অতি মূল্যায়িত বৃহৎ প্রকল্প তো রয়েছেই, সেটির দায় তো এই সরকারকে নিতেই হচ্ছে, সেগুলো তো চলছেই এখন পর্যন্ত। পরের সরকার যখন আসবে তারাও কি এড়াতে পারবে এখান থেকে? না, সেই জন্যই আমি আপনাকে বলছি যে আমাদের একটা বড় দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন দরকার। 15 বছর একটা কাঠামোতে চলে এসছে, তারা যেভাবে দিয়েছে, হুট করে তার কাঠামোটি একবারে পরিবর্তন আমরা কেউ প্রত্যাশা করছি না। যেমন আমিও মনে করি না যে বড় পরিবর্তন, কিন্তু অন্তত এটুকু যদি হয়তো আমরা পেতাম যে এই সরকারের অন্তত এরকম কিছু দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন আনতে যাচ্ছেন যে তারা স্থানীয় প্রশাসনগুলোকে শক্তিশালী করবেন, জনপ্রতিনিধি যেখানে যেখানে নির্বাচিত হয় তাদের মাধ্যমে রিসোর্স জেনারেট করার সুযোগ দেবেন, সেখানে প্রকল্প বাস্তবায়ন করবেন, এমপি মহোদয়দেরকে শক্তিশালী করবেন, যাতে মন্ত্রণালয় কেন্দ্রিক যেভাবে বাজেট হয় সেটাই যাতে চূড়ান্তভাবে সকল পর্যায়ের বাজেটের মানে চূড়ান্ত নির্ণায়ক না হয়, সেই জায়গাগুলোতে পরিবর্তন প্রয়োজন। রেজাল হোসেন, আপনার কাছে আসতে চাই একটু আলোচনার পর্যায়ে, সেটা হচ্ছে মানে সংস্কারের কর্মসূচির কথা আমরা শুনছি, অনেক ধরনের সংস্কারের কথা বলা হচ্ছে, সবাই সংস্কার, বিচারের সংস্কার, নির্বাচনের পথরেখা যাচ্ছে, বিচারের পথরেখা যাচ্ছে, সংস্কারের পথরেখা যাচ্ছে। মানে অর্থনীতির মানে প্রশ্ন যেটি এসেছে যে অর্থনীতির পথরেখাটি কোথায়? এই বাজেট কি অন্তর্বর্তী সরকার সেই বাজেট করতে পারবে কিনা যেটি অর্থনীতির পথরেখা হিসাবে আমাদের সামনে বিবেচিত হবে? দেখুন, এনবিআর তো একটা কাজই করে, সেটা হচ্ছে সরকারের রাজস্ব আয়। আর রাজস্ব আয় করার জন্য প্রতি বছর এই রাজস্ব আয়ের উপরে যে বাজেট, সেই বাজেটটার কাজ এনবিআর করে থাকে। এখন এই সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা এর আগে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার দেখেছি এবং তত্ত্বাবধায়ক সরকারের বাজেটও আমরা দেখেছি। এই যে সাময়িকভাবে যারা আসেন তাদের পক্ষে কখনোই মূল কাঠামোতে কোনো পরিবর্তন করতে আমরা দেখিনি, এবং এটা খুব বেশি সম্ভব হয় বলেও আমার মনে হয় না। সংস্কারের কথা যেটা বলা হচ্ছে, আজকে যে সংস্কার শুরু করবে সেই সংস্কারটা শেষ করার জন্য তো একটা টাইমের প্রয়োজন আছে, একটা সময়ের প্রয়োজন আছে, এবং সেই সংস্কারটা দেশের জন্য কতটা উপযোগী হলো সেটা তো একটা যারা দেশ পরিচালনা করবেন তাদের মধ্যে বিতর্ক হওয়ার বিষয় আছে, তাদের মধ্যে আলোচনা হওয়ার বিষয় আছে, প্লাস অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদেরকেও এখানে সম্পৃক্ত করার প্রয়োজন আছে। তো সেগুলি না করে তো কোনো সংস্কার করা যাবে না। আমরা সম্প্রতি লক্ষ্য করেছি যে এনবিআরের মধ্যে একটা পলিসি উইংটাকে আলাদা করা হচ্ছে, আর বাস্তবায়ন উইংটা আগের মতো এনবিআরের মধ্যে থাকবে। এই একটা সংস্কার। এখন মজার ব্যাপার হচ্ছে দেখলাম আমরা সেটিও পিছনে যাচ্ছে। এর মধ্যে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে একটা সংস্কার কমিটি করা আছে, সেই কমিটি আবার এই সংস্কারের সুপারিশই করে নাই। তারা যাচ্ছে কিভাবে ভ্যাট আইনটাকে যুগোপযোগী করা যায় বা এটা জনগণের কাছে গ্রহণযোগ্য করা যায়, কিংবা আয়কর আইনটাকে কত বাস্তবসম্মত করা যায়, কাস্টমস থেকে কীভাবে বাস্তবসম্মত, সেই ব্যাপারে তারা সুপারিশ তৈরি করছেন। এখনও তারা সেই সুপারিশ দাখিলই করেন নাই। তো যেহেতু দাখিল করেন নাই, তাহলে সেটা এই বাজেটের মাধ্যমে তার কোনো প্রক্ষেপণ দেখার কোনো সুযোগ আমরা দেখছি না। তাহলে মুদ্রার কথা, তো যদি আগামী বছরের জুনের মধ্যে কোনো নির্বাচন হয়, তার মানে হলো ওনারা যে সুপারিশটা করবেন সেই সুপারিশটা আগামী বছর কোনো নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন করবেন। ফলে এনবিআরের মেজর কোনো পরিবর্তন আসবে বা কোনো সংস্কার হবে এমনটা আমি দেখছি না। দ্বিতীয়ত হলে এই যে প্রস্তাবটা এখন হয়েছে সেটারও কিন্তু কাঠামোগত কোনো তৈরি করা হয় নাই, অর্থাৎ পলিসি উইংটা কেমন হবে, সেখানে
অর্গানোগ্রামটা কেমন হবে, সেখানে যানবাহন কেমন হবে, তার সাথে রিসার্চ এবং স্ট্যাটিস্টিক্স উইং যোগ থাকবে কিনা, এটাকে কীভাবে ইকুইপ করা হবে, এটার কাজ কবে নাগাদ শুরু হবে তার কোনো দিক নির্দেশনা এখনও দেওয়া হয়নি, বরং এটাকে জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। তো সুতরাং জুলাইয়ের পরে যদি এটাকে কাজে নেওয়া হয়, আমি মনে করি, আমার অভিজ্ঞতা বলে যে এই ধরনের সংস্কার করতে গেলেও কমপক্ষে 2 বছর সময় লাগে এটা বাস্তবায়ন করতে, তার আগে করা যায় না। এখন তো বাস্তবায়নের আগেই নানান ধরনের দাবি দেওয়া এবং বার্গেনিং চলতেছে আর কি, তো সেটা সমঝোতায় এসে মানে যেটি অন্তর্বর্তী সরকারের পক্ষে যেটি করা সম্ভব হলো না, এই অন্তর্বর্তী সরকার এটা রেখে যাবে। এনবিআরকে যদি আবার মানে বিলুপ্ত করা বা সেটি হচ্ছে 2 ভাগ করার চেষ্টা করা হয়, সেটি কি পলিটিক্যাল সরকারের সময় এসে পারবে কিনা, সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। আমাদের আরেকজন অতিথি এসে উপস্থিত হচ্ছেন, একটা বিরতি নিয়ে ফিরে আসি, তারপর বাকি আলাপ করার সুযোগ হবে নিশ্চয়ই। দর্শক, বিরতির পর আবারও ফিরে আসছি এখন প্রকাশে। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশে। আমরা নতুন যে প্রস্তাবিত বাজেট আসতে যাচ্ছে সেই প্রসঙ্গে আমরা আলাপ করছিলাম। বিরতির পর আমরা আরেকজন অতিথিকে পেয়েছি, রেজাউল হাসান তো রয়েছেন আমাদের সঙ্গে, মোস্তাফিজুর রহমানকে পেয়েছি, KSM মোস্তাফিজুর রহমানকে পেয়েছি। তিনি ন্যাশনাল এগ্রিকালচার ব্যবস্থাপনা পরিচালক এবং সেই সঙ্গে প্রেসিডেন্ট বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। আপনাকে স্বাগত মোস্তাফিজ ভাই। বিরতির আগে আমরা কিছু বিষয় নিয়ে আলাপ করছিলাম, বাজেটের অবকাঠামো মানে কাঠামোগত পরিবর্তন, এনবিআর এর ইস্যুগুলো নিয়ে আলাপ করছিলাম। আপনার কাছে যেটি প্রশ্ন, যে ব্যবসায়ীরা অনেক সময় মানে আক্ষেপ করে বলেন যে বাজেটের আগে এনবিআর এর সঙ্গে তো অনেক ধরনের তাদের দেন দরবার প্রস্তাবনা নিয়ে পরামর্শ নিয়ে আলাপ হয়, কিন্তু বাজেটে গিয়ে সেসবের কোনো প্রতিফলন পাওয়া যায় না। এবার কতটা আশাবাদী যে সরকার আপনাদের কিছু পরামর্শ বাজেটে যৌক্তিকভাবে গ্রহণ করবে, আমলে নিবে বলে মনে হয়? ধন্যবাদ। বিগত যে কোনো সরকারের সঙ্গে বর্তমান সরকারের তো কোনো মিল নেই। এটা তো মানুষের গণ আকাঙ্ক্ষা থেকে এই সরকার এসেছে, ফলে প্রত্যাশার জায়গাটা তো আরও একটু বেশি হবে। এক ব্যবসায়ী কমিউনিটির জায়গা থেকে যেটা দাবি ওঠে সেটা হলো বিনিয়োগের একটি পরিবেশ, বিনিয়োগটা যেন নিরাপদ হয়, টেকসই হয়, লাভজনক হয়। তো বিনিয়োগের সাথে সম্পর্কিত যেটা, সেটা হলো ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরসে আপনি যেমন ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট, তারপরে এক্সচেঞ্জ রেট, তারপরে ধরুন ইউটিলিটি, যেগুলো ছাড়া আপনার বিনিয়োগকে নিরাপদ করা যায় না, সেগুলো কিন্তু পূর্ব শর্ত। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, এগুলো আপনার দেশি বিনিয়োগকারী বলেন আর বিদেশি বিনিয়োগকারী বলেন, এগুলো হলো পূর্ব শর্ত। আমরা হয়তো অবকাঠামো নির্মাণ করেছি, আমরা কি তাদেরকে গ্যাস বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন দিতে পারবো? যদি দিতে পারি, আমরা কি সেটা সঠিক মূল্যে আমরা পাচ্ছি? 1 ঘন মিটার গ্যাসের মূল্য আমরা যখন আন্তর্জাতিক বাজারে যে পণ্য উৎপাদিত হবে আন্তর্জাতিক বাজারকে টার্গেট করে, সেই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আমরা কি সেই কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, প্রাইস অ্যাডভান্টেজ পাচ্ছি কিনা? এগুলো হলো বাজেটে আপনার সরকারের জায়গায় ব্যবসায়ী কমিউনিটির কাছ থেকে থাকার কথা। আর যদি ঢালাওভাবে আমরা যদি শুধু সরকারকেই দোষারোপ করি, আপনার বাণিজ্যিক সংগঠনের যে অ্যাপেক্স বডি সেটা হলো FBCCI। আমাদের দেশের 55 বছরে যে আমাদের এই যে প্রভার্টি রয়ে গেছে, বিনিয়োগ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, এটা কিন্তু আমাদের ব্যবসায়ী কমিউনিটিরও ব্যর্থতা। যে আমরা কি সরকারকে সেই জায়গা কি আমরা কি এটা করতে পেরেছি, নাকি যিনি FBCCI-এর যিনি নেতা হয়েছেন তিনি তারই ব্যবসা প্রতিষ্ঠানের উন্নতির কথা ভেবেছেন, ব্যাংকের মালিক হয়েছেন, এটা হয়েছেন সেটা। তা আমি যদি সরকারের জায়গায় যদি বলি, তাহলে সার্বিকভাবে বিনিয়োগের পরিবেশটা তৈরি করাই হলো। মানে বাজেটে কি কি ধরনের সংস্কার বা কি কি ধরনের পথরেখা থাকতে পারে যেটা আসলে বিনিয়োগের পরিবেশকে উন্নত করবে বা ব্যবসায়িক পরিবেশকে এগিয়ে নিতে সহায়তা করবে বলে মনে করেন? যে সেটা যেমন ধরুন, আগে যদি বাজেটটা আমরা বুঝি, যে বাজেটে কিন্তু সরকার কখনো তার ইনকাম কত হবে এটা ধরে কিন্তু বাজেট করে না। সরকারের প্রয়োজনটা কি, আমাদের দেশের অগ্রাধিকার খাতটা কোনটা হবে। কারণ যে কোনো বাজেটের যে যতগুলো মন্ত্রণালয় আছে সবগুলোকে অ্যাকোমোডেট করে যদি আপনি এক কথায় যদি শেষ করেন, অন্তর্নিহিত ভাবনাটা হলো দারিদ্র্য বিমোচন। দারিদ্র্য বিমোচনের মূল মন্ত্রই হলো বিনিয়োগ, এবং বিনিয়োগ করবে ব্যবসায়িক কমিউনিটি। আপনি বলছেন যে কোন ধরনের সংস্কার করলে বিনিয়োগটা সহজ হবে। আপনি গুড গভর্নেন্স নিয়ে আসেন। আপনি যদি ধরেন ইজ অফ ডুইং বিজনেসে আমরা 100-র উপরে, মানে 195টা দেশের মধ্যে আপনার 19-20 সালে বিশ্বব্যাংকের যে জরিপ হয়েছে, আমাদের অবস্থান কিন্তু একেবারে নাজুক। আমরা অন্য দেশ যারা আছে তারা সিঙ্গেল ডিজিটকে টার্গেট করে
সংসদে অসংখ্য আইন পরিবর্তন করেছে। তা আমরা তো এটা ডাবল ডিজিটেও আমরা আনার কল্পনাও করতে পারি না। এখনও তো ধরেন 160-70-এর জায়গায়, এবং সবগুলোতেই রেগুলেটরি ব্যারিয়ার, গভর্নমেন্টের কন্ট্রোল এবং রেগুলেটরি ব্যারিয়ারটাই হলো এখানে সবচেয়ে বড় ব্যারিয়ার। মুস্তাফিজ ভাই, মানে আমরা তো দেখি ব্যবসায়ীরা মানে যখন বসেন এনবিআর এর সাথে, তখন আমরা দেখতে পাই তারা মূলত দাবি করেন যে বিভিন্ন ধরনের কর ছাড়ের কথা বলে থাকেন, কিন্তু এখন যে এনবিআর চেয়ারম্যান রয়েছেন তিনি বলছেন যে কর অব্যাহতি যেটি আমরা দিতাম সেখানে সেই সংস্কৃতি থেকে আমরা আস্তে আস্তে বের হয়ে আসার চেষ্টা করব। এবারের বাজেটে নতুন করে কর অব্যাহতি দেওয়ার পক্ষে তিনি খুব একটা নেই, তার বিভিন্ন বক্তব্য আমরা তেমনটাই দেখেছি। মানে কর অব্যাহতি যদি ব্যবসায়ীরা এই বাজেটে না পান, এই সময় না পান, তাহলে আর কি প্রত্যাশা বা কি প্রাপ্তি থাকতে পারে? এখানে করের জায়গাটা দেখুন, বাজেট মানে কিন্তু অর্থ মন্ত্রণালয় এবং হলো এনবিআর, এবং সরকারের ইনকামের জায়গাটাই কিন্তু এনবিআর এর ইনকাম, এবং নন এনবিআর থেকে সামান্য কিছু আসে, আর করের বাহিরে সামান্য কিছু আপনার ইনকাম আছে, আর বাইরে যেটা আছে অভ্যন্তরীণ লোন আছে, বহির্বিশ্ব থেকে লোন নেবার বিষয় আছে। এখন যে এই যে এনবিআর এর যে ইনকামের যে জায়গাটা, সেটা কিন্তু আমি চিটাগাং পোর্টে নেব নাকি উৎপাদন হওয়ার পরে নেব, আমি কি দেশের মধ্যেই নেব নাকি রপ্তানি হওয়ার পরে নেব, এই যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন যদি এনবিআর যদি না করে, দেশের ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানার উন্নতিটা আপনার কোন জায়গাকে ঘিরে, সেটা এনবিআর এর সাথে এই দৃষ্টিভঙ্গির জায়গাটা পরিবর্তন করা আছে। কর বিস্তৃত করেন যাতে কঠিন আইন দ্বারা মানুষকে আইন অমান্য করার প্রবণতা করার চেয়ে আপনি সহজ আইন করে বিস্তৃত করে দেন, যাতে আপনার গ্রামে গঞ্জে যেগুলো মানুষ যারা কৃষকের কাছে যে সমস্ত পণ্য বিক্রয় করছে, দেখুন বছরের পর বছর সে কিন্তু বিল্ডিং করছে, এই করছে সেই করছে, কৃষকের কাছেই বিক্রয় করছে, কিন্তু ওনার করের আওতায় কতটুকু আসছে? আমরা একটু মজ্জেম ভাইয়ের কাছে আসি। মজ্জেম ভাই, মানে এনবিআর যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে আমরা আলাপ করছিলাম, মানে এবারও তো আমরা যতটুকু জানতে পেরেছি যে 7.6%-এর মতো লক্ষ্যমাত্রা বাড়িয়ে দেওয়া হবে সংশোধিত যে লক্ষ্য ছিল সেখান থেকেও। তো এনবিআর এখন যে অবস্থায় আমরা দেখলাম যে নীতি বিভাগ, তারপর হচ্ছে আহরণ বিভাগ, সেগুলোকে আলাদা করার এক ধরনের প্রক্রিয়া, তারপর আবার সেখান থেকে পিছু হটে আসলো বিভিন্ন কারণে, দাবি দেওয়া আন্দোলন দেখতে পেলাম আমরা। এখন যে অবস্থা, তাতে করে এটি নিশ্চয়ই যে এনবিআর এর যে কর আদায়ের যে স্বাভাবিক গতি, রাজস্ব আদায়ের স্বাভাবিক গতি, সেটিকে ব্যাহত করেছে। তো এখন যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে সরকার, যে নতুন করে এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা আরও বাড়িয়ে দেবে নতুন বাজেটে, মানে সেটি এনবিআর এর এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার কারণে কতটুকু অভিঘাত ফেলতে পারে বলে আপনার কাছে মনে হয়? কিছুটা তো সাময়িক অভিজ্ঞতা আমাদের চোখে পড়লই এর ভিতরে, খুব বড় আকারে না হলেও। কেননা শুরুতে যতটুকু জানি যে এনবিআর কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা পোর্ট, স্থলবন্দর এবং সমুদ্র বন্দরের যে সমস্ত ট্রেড, ওই জায়গাগুলোতে কাস্টমসের কার্যক্রমগুলো তারা স্বাভাবিক রাখবেন। পরবর্তীকালে তারা কর্মবিরতি বা কলম বিরতির মতো কার্যক্রমে ওই কাস্টমসও যুক্ত হয়েছে, তাতে গিয়ে বরঞ্চ বড়োভাবে এফেক্টটা পড়ছে। আদারওয়াইজ অন্য যে সমস্ত কালেকশন সেগুলো কিন্তু হয় ব্যাংক পর্যায়ে হয়, অথবা আমরা ফাইনাল সেটেলমেন্টের সময় হয়ে যায়, সুতরাং অথবা ট্যাক্স আমরা যখন সাবমিট করি বছরের শেষে তখন হয়। সুতরাং সেদিক থেকে এনবিআর এর ওই কার্যক্রমগুলোতে সীমিতভাবেই আসলে প্রভাব থাকে, যত টাকা না কাস্টমস পর্যায়ে যত দুটি বিভাগকে আলাদা করে দিতে পারলে কি সামনের বাজেটে সেটা কোনো রিফ্লেকশন আমরা দেখতে পেতাম? মানে কিসের ক্ষেত্রে? কর আহরণের ক্ষেত্রে। মানে একটা তো হচ্ছে যে এর কারণে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা সেটা আপনি বলছেন। প্রথমত এটা বলি যে অন্যান্য বছরের তুলনায় এই অর্থ বছরে কিন্তু প্রবৃদ্ধি তুলনামূলক কম ধরা হয়েছে। অন্যান্য বছর তো প্রায় 12-15% বা তার ওরকম কিন্তু প্রবৃদ্ধি থাকে এনবিআর এর রাজস্ব লক্ষ্যমাত্রা, যেটা প্রায় ওনারা বলেন যে না, ওই লক্ষ্যমাত্রা আমাদের জন্য অর্জন কষ্টকর। সেই তুলনায় এবার যে প্রবৃদ্ধি, সেটা তুলনামূলকভাবে আমার কাছে মনে হয়েছে যে একটা সীমিতভাবেই রাখার, হ্যাঁ, একটা রিজনেবল লেভেলে রাখার চেষ্টা হয়েছে। সুতরাং সেদিক থেকে বাড়তি কোনো ওনাদের উপরে চাপ যাচ্ছে সেটি না, কারণ নেই। কিন্তু আবার একই সাথে অর্থনৈতিক কার্যক্রমে যেহেতু এক ধরনের স্রোতগতি রয়েছে, সুতরাং তারও একটা প্রভাব আমাদের সামগ্রিকভাবে রাজস্ব আদায়ের ক্ষেত্রেও হবে, সেটি আমরা এখানে বুঝতে পারি। কিন্তু যে কার্যক্রমের মানে আশঙ্কা করছেন, আমার ধারণা এই সরকার এখন পর্যন্ত সংস্কারের ক্ষেত্রে যতটুকু তার রাজনৈতিক দৃঢ়তা দেখাতে পেরেছে, তাতে করে অধ্যাদেশে বড় রকমের সংস্কার যদি না আনে, তাহলে আসলে এনবিআরকে করা, তাদের কার্যক্রমমুখী রাখা, স্থিতিশীল রাখা, এটা কষ্টকর হবে। সুতরাং দেখবার বিষয় হচ্ছে তারা তাদের অর্ডিন্যান্সের ক্ষেত্রে মূল যে দাবিটি, আমি যতটুকু বুঝি তাদের দিক থেকে, সেটা হচ্ছে যে শীর্ষ পর্যায়ের কর্মকর্তার নির্বাচনের ক্ষেত্রে এনবিআর কতটুকু প্রাধিকার পাবে।
নীতি বিভাগেও এবং একই সাথে বাস্তবায়ন বিভাগেও দুটো জায়গাতেই তাদের, যদিও বাস্তবায়ন বিভাগে মোটামুটি সুস্পষ্ট করা হয়েছে যে এটি এনবিআর পর্যায়ের যারা কিনা অভিজ্ঞ তারাই পাবেন, কিন্তু নীতি পর্যায়ে যেটি রাখা আছে সেখানে এখন পর্যন্ত যেটা বলা হয়েছে যে কেউ যদি অভিজ্ঞতা সম্পন্ন যে কেউ, এবং তার মাধ্যমে এটিকে একটু উন্মুক্ত রাখা হয়েছে। সুতরাং সেই জায়গায় আশঙ্কা করছেন ওনারা যে আমাদের নিজেদের ভিতর থেকে না হয়ে হয়তো এটা প্রশাসনের কর্মকর্তারা তাদের আসবে। আবার ওইদিকে বাস্তবায়নের ভিতরেও একটি প্রশাসনিক ইউনিট উইং একটা রয়েছে দেখলাম, সেটাও হয়তো, ফলে সব কিছু মিলে এই ধরনের যে বিষয়গুলো তাদের, এই বিষয়গুলো পরিষ্কার করার একটা বিষয় রয়েছে, যেটি অধ্যাদেশে কিভাবে সংশোধন হয়। কিন্তু মনে রাখবেন, একটি অধ্যাদেশ সংশোধন করা মানে কিন্তু যে 24টি বিসিএস এর অন্যান্য যারা ওই যে তারাও কিন্তু একই রকমেরই, কাছাকাছি রকমেরই তাদের দাবিগুলো, যে তারা তাদের অভ্যন্তরীণ পর্যায়ে দেখায়। সব কিছু মিলে আমার কাছে যেটা মনে হয় যে খুব বড় রকমের হয়তো সংশোধন যদি না করতে পারে, তাহলে হয়তো পূর্বের যে এনবিআর যে অবস্থায় রয়েছে এইটি দিয়ে হয়তো সরকারকে এই ফাংশন করতে হবে। যদি তা করেন তাহলে হয়তো খুব বড় রকমের কোনো নেতিবাচক প্রতিক্রিয়া আমরা রাজস্ব আদায়ের ক্ষেত্রে হয়তো দেখব না। রেজাউল ভাই, আপনার মন্তব্য কি এই বিষয়ে? মানে কোনো চাপে পড়বে কি এনবিআর যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে? আর আরেকটা বিষয় হচ্ছে যে মানে এইটা আপনি বলছিলেন যে এটা আসলে চটজলদি সম্ভব না, কিন্তু এই সরকার তো সেটা চটজলদি করার চেষ্টা করে আবার পিছু হটতে হলো। 2 বছরের মতো সময় লাগবে। চটজলদি চেষ্টা করতে গেলে সেটা ক্ষতি হবে। কারণ হলো যে পলিসি উইংকে সারা বছরই কাজ করতে হয়। প্রতি সময়ে তারা স্টেক হোল্ডারের সঙ্গে মিটিং করে, প্রত্যেক মিনিস্ট্রিতে সভা করে, প্ল্যানিং কমিশন সভা করে, সব কাজগুলোর থেকে অনেক তথ্য সংগ্রহ করা হয়। এরপরে জানুয়ারির থেকে আমরা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসি। তো এই যে তথ্য ভাণ্ডার তৈরির কাজটা, এটা বাস্তব যে আমাদের পলিসি উইংয়ে সেই পরিমাণে মানব সম্পদ নাই, সেই কারণে ওই সেকশনটার দক্ষতাও নাই। মানে আমরা যেটা এক্সপেক্ট করি সেটা নাই। আমরা চলে যাচ্ছি, কিন্তু চলার জন্য এটাকে সত্যিকারে কর্মমুখী করার জন্য যে পরিমাণে জনবল দরকার, যে পরিমাণে দক্ষতা দরকার, সেটা এখনও তৈরি হয় নাই। সেই কারণেই এই পলিসি উইংটা তৈরি করার মানে প্রয়োজন দেখা দিয়েছে। কিন্তু সেটাকে অল অন এ সাডেন আপনি একটা সংস্কার করে তৈরি করে ফেলবেন আর পরের দিনই আপনি ভালো রেজাল্ট পাবেন, এটা প্রত্যাশা করা সঠিক হবে না। বরং ওটাকে সামনে রেখে যদি এখন পলিসি উইংটাকে আস্তে আস্তে ডেভেলপ করা হয় এবং তাদেরকে মানে এখন যে ঘটনা আমরা দেখলাম, এরপরে কি আর এটা মানে বাস্তবায়ন করা সম্ভব হবে? মানে ওইভাবে না হোক, অন্তত পলিসি উইংটাকে আরও স্ট্রং করা, তাদেরকে ওই যে বললাম রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স উইংকে দিয়ে ব্যাকিং করা, এবং তারা যাতে সত্যিকার পলিসি দিতে পারে এবং পলিসির লোকেরা সারা বছরই মিটিং না থেকে মানে গবেষণা করে যে আমরা যে পলিসিটা আগামী বছর অ্যাডপ্ট করব সেটা যেন যথাযথ হয়, সেটা নিয়ে খুব বেশি প্রশ্ন যেন না থাকে। যে আলোচনাগুলো হবে, আলোচনার মাধ্যমে সেটা সমাধান করে একটা সঠিক জায়গায় আমরা উপস্থিত হতে পারবো। তাহলে এটাকে বড় করতে করতে একসময় বিভাগে পরিণত করা সম্ভব, এবং করলে তখন এই জিনিসগুলো পরিষ্কার হবে, কে শীর্ষে যাবে কে যাবে না। আমাদের পার্শ্ববর্তী দেশ এবং অনেক দেশে কিন্তু এই অর্গানোগ্রামটা আছে। সেখানে আমাদের জ্যেষ্ঠ কর্মকর্তাকে প্রধান করে তার অধীনে বোর্ড করা আছে। তো সেই বোর্ডের অধীনে ফার্স্ট সেক্রেটারি, সেকেন্ড সেক্রেটারি থাকে, তাদের সঙ্গে আরও অনেক আনুষঙ্গিক লোকবল থাকে। তো সেইভাবে একটা কাঠামো দাঁড় করা দরকার। এখন এটা দাঁড় না করিয়েই একটা হঠাৎ সংস্কার করলাম আর সংস্কারের সাথে সাথে আর ফল পাবো, এটা মনে হয় না সঠিক হবে। আসলে মোস্তাফিজ ভাই, আপনার কাছে আসতে চাই, মানে বাজেটের ক্ষেত্রে আপনি বিনিয়োগ নিয়ে কথা বলছিলেন যে ব্যবসায়ীরা আসলে বিনিয়োগের জন্য অনেক ধরনের পরিবেশ চায়, ব্যবসার পরিবেশ চায়। তো ব্যবসার পরিবেশের জন্য রাজনৈতিক স্থিতিশীলতাও জরুরি। সেজন্য ব্যবসায়ীরা আসলে অনেক ক্ষেত্রেই যেটি আমরা শুনতে পাই বিভিন্ন জায়গা থেকে, যে বিনিয়োগের আগে মানে কবে নির্বাচন, কবে নতুন সরকার আসবে, সেই বিষয়গুলো বিবেচনা করা জরুরি। না হলেও না জেনে না শুনে তো আসলে যারা ইনভেস্টর রয়েছেন তারা অনেক ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী হন না। তো এই বিনিয়োগের জন্য আগামী নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনার কাছে মনে হয়? দেখুন, এখন তো তথ্য উপাত্ত থেকে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দেশে বিনিয়োগ হচ্ছে না, ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট এটাও নেই। এবং আপনার গণমাধ্যমের পত্রিকার হেডলাইন যে একটা অনেক বড় অঙ্কের কথা বলছে যে আমাদের এখানে বিনিয়োগ পিছিয়ে গেছে। তো তাহলে এটা বোঝাই যাচ্ছে যে বিনিয়োগকারীরা সে আস্থার জায়গাটা যে জায়গায় যাবার কথা সেখানে সেই জায়গাটা তৈরি হয় নাই। এখন সোসাইটিতে সমাজ কিন্তু সৃষ্টি হয় কনফ্লিক্ট থেকে, আর কনফ্লিক্টটাকে দামানোর জন্যই কিন্তু রাজনীতির উৎপত্তি। আপনি যখনই সোসাইটিতে আপনি যখন রাজনৈতিক নেতাদের যে হায়ারার্কি থাকে বিস্তীর্ণ শহর থেকে গ্রাম, গ্রাম থেকে গ্রামাঞ্চলে, ফলে যে কোনো ধরনের কোনো অসন্তুষ্টি রাজনৈতিক ব্যক্তিদের দ্বারা যত দ্রুত এটার সমাধান করা যায়
সেটা কিন্তু অরাজনৈতিক ব্যক্তি শুধু অধ্যাদেশ এবং প্রজ্ঞাপন জারি করে আইন করে এটা করা যায় না। সেই কারণেই আমি যেটা বললাম যে সমাজ সৃষ্টির ইতিহাস থেকেই কিন্তু এর ধারণাটাই তৈরি হয়েছে পলিটিক্স করেই সমাজের এই বৈষম্য, সমাজের যে কনফ্লিক্ট, দ্বিধাদ্বন্দ্ব করতে হয়। তো সেই থেকে আমাদের যেহেতু বিনিয়োগ হচ্ছেই না, এখানে রাজনৈতিক নেতারা আসলে পরে অন্তত যে শৃঙ্খলা যেটা আসবে, মানুষের ভোটে নির্বাচিত সুষ্ঠু নির্বাচনের দ্বারা যখন আপনার দেখে বিভিন্ন মন্ত্রণালয় মন্ত্রী মিনিস্টার হবে, অবশ্যই এটা বিনিয়োগে আবার নতুন ধারা সৃষ্টি হবে। মজ্জম ভাই কিছু জানতে চাই, মানে বিনিয়োগের জন্য, অর্থনীতির স্বার্থে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ কতটা জরুরি? আমি কি আপনার এখানে বলেছি কিনা জানি না, সম্ভবত আমি চ্যানেল আইতে বলেছিলাম, তাও প্রায় 5-6 মাস আগে। আমি আসলে জুন মাসে নির্বাচনের কথা বলেছিলাম, এই জুন। আমি মনে করি যে এই নির্বাচনটা যত দ্রুত সম্ভব তত আমাদের জন্য ভালো। হয়তো সংস্কার কেন্দ্রিক বিভিন্ন ধরনের প্রস্তাবনা সরকার তৈরি করে যাচ্ছে, এই কার্যক্রমগুলো ইতিবাচক, কিন্তু এগুলো বাস্তবায়ন করবার দায়িত্বটি এটি রাজনৈতিক সরকারের কাছে দিলেই ভালো। এবং এই কারণেই বলছি যে সংস্কার একদিনে আমরা সব শেষ করে ফেলতে পারবো না, এবং সংস্কার করবার জন্য যে ধরনের রাজনৈতিক দৃঢ়চিত্ত বা মনোবল দরকার, সেই জায়গাটিতেও এই সরকারের ক্ষেত্রে যথেষ্ট, সাম্প্রতিককালে তো আরও, ওই সময় যে আমি বলবো ওই সময় বলেছিলাম, এখন তো আরও দেখতে পাচ্ছি সেই জায়গায় দুর্বলতা দৃশ্যমান হচ্ছে। সুতরাং যে কোনোভাবে আমার কাছে মনে হয় যে দ্রুত নির্বাচনটি প্রয়োজন, এবং দ্রুত আমাদের একটা পারসেপশন তৈরি হয়ে গিয়েছে যে রাজনীতিবিদরা বুঝি ভালো না, এবং তাদেরকে আমরা ভালো করে তারপরে দেখুন, রাজনীতিবিদদের কাজটি রাজনীতিবিদদেরই, এবং দেশ পরিচালনাটি রাজনীতিবিদদেরই কাজ। সুতরাং আমাদের এখানে যে প্রক্রিয়াতে দুর্বলতা বিগত সরকারের সময়কালে আমরা দেখেছি, সেখান থেকে উত্তরণের জন্য হয়তো একটা স্বল্প মেয়াদে কিছু পরিবর্তন দরকার, সেই কাজটি আমরা চেষ্টা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে এই দ্রুত রাজনীতিবিদদের হাতেই সেই দায়িত্বটি দিয়ে জিনিসটি এগোনো দরকার। আমরা হঠাৎ করে কিন্তু খুব বড় পরিবর্তন আমরা পাবো না, আমরা ধীরে ধীরেই পাবো। আমাদের বিগত সরকারের সময় অনেক হয়তো দুর্বলতা রয়েছে, কিন্তু একই সাথে কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি বা দারিদ্র্য কমা, বেকারত্ব কমা, এই জায়গাগুলোতে কিন্তু ধীরে ধীরে হলেও কিছু কিছু পরিবর্তন হয়েছে। কিন্তু একই সাথে দুর্নীতি হয়েছে, ব্যাপক দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, লুটপাট হয়েছে, সেগুলো হয়েছে। কিন্তু তার মানে এই না যে আমাদের এই দায়িত্বটি আমরা রাজনীতিবিদদের কাছ থেকে নিয়ে অন্য কেউ এই জায়গাটি পূরণ করবে না। দরকার আছে যে হ্যাঁ, গণতান্ত্রিক উত্তরণের জায়গায় যেহেতু সুষম একটি নির্বাচনের ঘাটতি ছিল, সেই সুষম নির্বাচনটি যদি করে দেওয়া যায়, অন্তর্ভুক্তিমূলক একটি নির্বাচন যদি করে দেওয়া যায়, কাজ বাকি থাকবে, মানে ব্যাংক খাতে অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে, সংস্কারগুলো তো করতে হবে, অবশ্যই করতে হবে, নির্বাচনের পরে অনেক বড় ধরনের কাজ রয়েছে থাকবে, এবং সেই কাজগুলো রাজনীতিবিদরাই করবেন, এবং তাদের উপরে আমাদের এই আস্থাটা রাখতে হবে। আমাদের চেষ্টা, যেমন আমি যদি একটি বড় জায়গায় হাত দিতে যাই, যেটা আসলে এই সংস্কারের মধ্যে আসেনি, সেটা হলো, আমি তো মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার কোনো উদ্যোগ নেওয়া হয়নি, সেটা হলো রাজনৈতিক প্রক্রিয়া এবং প্রক্রিয়া কেন্দ্রিক বা পলিটিক্যাল পার্টি কেন্দ্রিক যে সংস্কার, ইনস্টিটিউশন, সেই রকম কিন্তু কোনো সংস্কারের উদ্যোগ নেই। যত রকমের আমরা দুর্বলতা দেখছি, সেটা দুর্নীতি বলি, প্রশাসন বলি, লোকাল গভর্নমেন্টে বলি, অথবা আমরা এফডিআই বলি, অর্থনীতিতে বলি, এর সব কিছুর কিন্তু সূত্রপাত হলো রাজনৈতিক প্রক্রিয়াগত দুর্বলতার কারণে। সংসদে যদি পার্টিগুলো অ্যাকাউন্টেবল থাকতো, দলগুলো যদি তাদের সবচেয়ে ভালো লোকদেরকে যদি নির্বাচিত করতো, নির্বাচন প্রক্রিয়ায় যদি অর্থের খেলা বন্ধ হতো, এবং এই জায়গায় যদি জনগণের মধ্যে যদি সচেতনতা আসতো যে না, অর্থের কারণে তারা তাদের ভোটটি বিক্রি করে দেবে না, রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা যেত, তাহলে আপনি এই প্রক্রিয়া যাদেরকে সংসদে দেখতেন, এই দলগুলোর পক্ষ থেকে যাদেরকে দেখতেন, তাদের কাছ থেকে আপনি অনেক ভালো রেজাল্ট দেখতে পারতেন, যখন তারা মন্ত্রী হতো, যখন তারা নেতৃত্বে যেতেন, যখন তারা সংসদে যেতেন। কিন্তু তা না করে ওই সংস্কারের জায়গায় তো আমরা একেবারেই সাইলেন্ট ছিলাম। কিন্তু আমি মনে করি যে ওই কাজটা সবচেয়ে বড় দরকার ছিল, এবং ওইটা যদি হয়ে যেত, তাহলে আপনি যদি নির্বাচন প্রক্রিয়া সকলের মধ্যে ঐক্যমত্য হতেন, তাহলে তার মাধ্যমে যদি একটা নির্বাচনী প্রক্রিয়া যেতেন, আপনি আগামী দিনে অনেক ভালো নেতৃত্ব
আশা করতে পারতেন যদি তারা সকলে এগ্রি করতো সেই সমস্ত জায়গায়। হয়তো সব করতো না, কিছু যদি করে বা করতো, তাহলে কিন্তু সেই প্রক্রিয়া কিন্তু আপনি অনেক ভালো নেতৃত্ব, যারা কিনা বুঝদার মানুষ, কম দুর্নীতি সঙ্গে জড়িত, অথবা ভোকাল, সরকারের ভিতরে সমালোচনা করার মতো তাদের অ্যাকুমেন আছে, দক্ষতা আছে, বিরোধী দলগুলোর মধ্যে সেটা রয়েছে। একটি দল আরেকটি দলকে গুম করে দেওয়া বা একেবারে মিশিয়ে দেওয়া বা সরিয়ে দেওয়ার মতো মানসিকতা থাকবে না তাদের, ওইরকম একটি সংস্কার আসবে। ওই রকম প্রক্রিয়াগত একটা রাজনৈতিক সংস্কার থেকে যদি দেশকে নিয়ে যেতে পারতাম, সংসদকে যদি সেইভাবে তৈরি করতে পারতাম, সংসদীয় স্ট্যান্ডিং কমিটিগুলোকে যদি সেরকমভাবে সক্ষম দক্ষত করতে পারতাম, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, স্ট্যান্ডিং কমিটি, আন্ডারটেকিং কমিটি যেগুলো রয়েছে সেগুলোকে যদি পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি তাদেরকে আরও বেশি ওভারসাইটের জন্য তৈরি করতে পারতাম, তাহলে কিন্তু আপনি এই প্রক্রিয়ায় যাদেরকে আনতে পারতেন তাদের মাধ্যমে কিন্তু ধীরে ধীরে হলেও আমরা একটা ভালো দিকে যেতাম। এখন সবার মধ্যে হয়েছে আমরা সব সংস্কার বুঝি করে ফেলবো। এই সংস্কার তো স্থায়ী হবে না, যাই করুন। কেননা আগের সরকারের সময় তো অনেকভাবেই চেষ্টা হয়েছে যাতে কোনোভাবে মানে রাজনৈতিক কোনো রকমের হাত বদলের কোনো সুযোগ না থাকে। হয়েছে? হয়নি তো, করা যায় না তো সেটা। কেন জনগণ চাইলে ওই পরিবর্তনটা যে কোনো কিছু করে দিয়ে সেটা সম্ভব। সুতরাং সেই জায়গা থেকে বলার বিষয়টা হচ্ছে যে আমাদের রাজনীতিবিদদের কাছে ফিরে যাওয়া দরকার অন্তত দেশ পরিচালনার জন্য, এবং তাদের মাধ্যমেই যাতে আমরা ধীরে ধীরে হলেও পরিবর্তনগুলো আসি। আমি একদিনে পরিবর্তন আশা করি না, কিন্তু আমি ধীরে ধীরে পরিবর্তন আশা করি, এবং সেই পরিবর্তনের প্রক্রিয়া কিন্তু চলছে, অব্যাহতভাবে চলছে আমাদের এখানে। একেবারে যে কিছু হচ্ছে না তা কিন্তু না, ধীরে ধীরে কিন্তু অনেক জায়গাতেই ছোট 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 অনেক পরিবর্তন আগের সরকারের সময়ে কিন্তু দেখেছি, তার আগের সরকারের সময়েও কিন্তু সেগুলো হয়েছে। আমাদের এখানে আমরা চাচ্ছিলাম যে আরেকটু যেন দ্রুত গতিতে হয়, জনগণ যাতে আরেকটু বেশি তার আস্থা রাখতে পারে। সেই জায়গাটা করতে হলে তো জনগণের প্রতিনিধি নির্বাচনের জায়গাটিকে যদি শক্ত করতে পারতেন, তাহলে জনগণেরও আস্থা পেতেন। একটা বিরতির সময় আছে, বিরতি নিয়ে ফিরে আসি আবার। দর্শক, বিরতির পর আবারও ফিরছি এখন প্রকাশে। বিরতির পর আমরা ফিরে এলাম আবারও এখন প্রকাশে। বাজেটের রং নিয়ে আলাপ করছি। রেজাউল ভাই, আপনার কাছে আসতে চাই। আলাপের যেই কথা শুনছিলাম আমরা মোয়াজ্জেম ভাইয়ের কাছ থেকে বিরতির আগে, তার সূত্র ধরে সেটা হচ্ছে এই সরকার কি যেই বাজেট দিবে সেটা কি তার মেয়াদে শেষ করে যেতে পারবে? এটি একটি প্রশ্ন এসেই যায়। আর হচ্ছে মানে পরের সরকার যদি এই বাজেটকে ক্যারি ওভার করে, মানে তাকে যদি বাস্তবায়নের দায়িত্ব নিতে হয়, তাহলে যে পলিটিক্যাল পার্টিগুলো ছিল তাদের সাথে তো আমরা দেখেছি বিভিন্ন বিষয় নিয়ে এই সরকার বিভিন্ন সময় আলাপ করেছে, ঐকমত্য হওয়ার চেষ্টা করছে, কিন্তু বাজেট নিয়ে নয় কেন? মানে এই রাজনৈতিক দলগুলোর সাথে তো কোনো আলাপ আলোচনার জায়গা আমরা দেখলাম না। দেখুন, এই বাজেটের বিষয়টা নিয়ে সাধারণত আমরা কখনোই কোনো তত্ত্বাবধায়ক সরকার বলেন বা অন্তর্বর্তীকালীন সরকার বলেন কিংবা সামরিক শাসক বলেন তাদেরকে আলোচনা করতে আমরা কখনো দেখিনি। কিন্তু এই সরকার কি যদি শেষ করে যেতে না পারে, এটাকেও দিতে হবে পরে? শেষ করার কিছু নেই, কারণ হলো এটা হলো একটা রুটিন কাজ। একটা বাজেট এসছে এবং আগামী বছরে কিছু বরাদ্দ করতে হবে, তার মধ্যে হচ্ছে আমার যে মন্ত্রণালয় ভিত্তিক ফাংশনগুলো যেন চালু থাকে, উন্নয়নমূলক যে কর্মকাণ্ডগুলো তো অতীতে অলরেডি বাজেট ছিল এবং এটার কন্টিনিউশন যেন থাকে, নতুন কোনো কিছু করার বা নতুন কোনো কিছু ভাবার অর্থাৎ নতুন কিছু প্রজেক্ট এনে দেওয়ার 10 মাসেও কি সেটা সুযোগ হলো না? সেটা ইনারা এমনিও পারবেন না, বিকজ যে সংসদ ছাড়া এই ধরনের উন্নয়ন কার্যক্রমের গ্রহণযোগ্যতা। কিন্তু আমরা তো অন্যান্য খাতে অনেক ধরনের কথা শুনছি পরিবর্তন, সবখানেই তো অর্ডিন্যান্স জারি করে করা হয় এবং পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে সেটা কিন্তু ঠিক রাখে না। আর আমাদের দেশে কোনো সংস্কারই এই 55 বছরে কখনো স্থায়ী হয়েছে বলে আমরা দেখি নাই। আমরা তো দেখলাম যে তত্ত্বাবধায়ক সরকারকে পার্মানেন্ট করা হলো সংসদে, সেটা কি টিকে ছিল? টিকে নাই তো। তারপরেও আমরা এখন অনেক আশাবাদী, অনেক কিছু চিন্তা করি যে আমাদের অনেক বড় সংস্কার হবে। তো এই ঐক্যমতে পৌঁছার পরে ওনারা এটাকে অবশ্যই পলিটিক্যাল পার্টির উপরে বা পলিটিক্যাল গভর্নমেন্টের উপর দিতেই হবে। সুতরাং এই বাজেটটা হবে একটা গতানুগতিক বাজেট। এটাকে দেশটাকে চালার জন্য আগামী দিনে এই নির্বাচন হওয়া পর্যন্ত এবং নতুন সরকার আসা পর্যন্ত যাতে প্রত্যেকটা মন্ত্রণালয় সঠিকভাবে তার ফাংশনটা করতে পারে এবং আমাদের যে রানিং উন্নয়ন কার্যক্রম আছে সেগুলো চলতে পারে এবং রাজস্ব আহরণের কাজটাও যাতে স্মুথলি চলে, সেটাকে ঠিক রাখার জন্য অর্থ উপদেষ্টা একটা বাজেট দিবেন। এর বেশি কিছু এখানে আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম একটা মিনিট। সাধারণত যখন নির্বাচিত সংসদ থাকে তখন অর্থমন্ত্রী সংসদে বাজেট যেটি প্রস্তাব করেন ওটা আসলে বিল, অর্থ বিল আকারে,
এবং 1 মাস পরে আলাপ আলোচনার পর ওইটি আইনে পরিণত হয়। ফলে ওই আইনের ভিত্তিতেই অর্থ মন্ত্রণালয়ের বরাদ্দ এবং মন্ত্রণালয়গুলো সেগুলো ব্যয় করে। এবার আসলে কি দাঁড়াবে? এবার তো সংসদ নেই, এবার তাহলে এটা কি প্রস্তাবনা আকারে মাননীয় অর্থ উপদেষ্টা ঘোষণা করবেন এবং তারপরে জুন মাসে আলাপ আলোচনার শেষে বিভিন্ন পক্ষের আলোচনার শেষে কিছু পরিবর্ধন করে পরে এটাকে অর্ডিন্যান্স হিসেবে জারি হবে? সম্ভবত তাই হবে। একটাই খালি অনুরোধ করতে পারি এই প্রক্রিয়ায়, সেটা হলো যে এই প্রক্রিয়াটিতে অন্তত রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেন আলাপ আলোচনাগুলো তারা করেন, তাদের বক্তব্য মতামতগুলো যেন নেন এবং সেই ভিত্তিতে যদি কিছু পরিবর্ধনের থাকে সেই জিনিসটি তারা যাতে বিবেচনা করেন। জানতে চাই মোস্তাফিজ ভাই আপনার কাছ থেকে, সেটা হচ্ছে মানে সরকারের যে কার্যক্রম আমরা দেখছি যে বিভিন্ন খাতে বিভিন্ন বিষয়ে সরকার বিভিন্ন রকমের সংস্কার করে, অর্থনীতির বিষয়ে সরকারের কি একটু মানে গতি মানে আগ্রহ কি একটু কম অনুভূত হলো 10 মাসে? ব্যবসা হিসেবে আপনার কাছে কি মনে হচ্ছে, যেই প্রাপ্তির জায়গাগুলো আপনাদের প্রয়োজন ছিল সেগুলো কি আপনারা পেয়েছেন কিনা বা অনুভূত হয়েছে কিনা যে পেতে যাচ্ছেন, সামনের দিনগুলোতে পেতে পারেন, এরকম মনে হয়েছে কিনা? আপনার প্রশ্নের এক কথায় উত্তর হলো ওরকম ব্যতিক্রম কোনো উদ্যোগ আমরা দেখি নাই যেটা অর্থনীতিতে একটা ব্যাপক গতিশীলতা নিয়ে আসতে পারে। আপনার বাজেটটি কিন্তু আপনার একটা দেশের অর্থনীতির মূল জায়গাটাই হলো বাজেট। কিভাবে ধরুন আমাদের দেশের অর্থনীতিটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আমরা $100 বিলিয়ন আমরা আমদানি করি। তো যখন আমি বাজেট করব এই আমদানির বিকল্প পণ্য কি উৎপাদন হতে পারে, এটা একটা অগ্রাধিকার খাত হতে পারে। আমরা এই যে নীতির কথা বললেন সেটির ধারাবাহিকতা থাকবে কিনা, এই জন্য তো সামনের দিনগুলোতে যে রাজনৈতিক দলগুলো আসবে তাদের সাথে আলাপ আলোচনার প্রয়োজন ছিল। অবশ্যই আমরা সরকারের পক্ষ থেকে সেটা সেই অগ্রাধিকার খাতটা কিন্তু এখানে আমি পাই নাই। এক সেকেন্ড হলো আমরা যেটা রপ্তানি করি, একটা পণ্যে আমরা রপ্তানির 80% মার্কেট দখল করে আছি। তাহলে মজ্জেম ভাই যেটা বিশেষজ্ঞ, তাহলে এই রপ্তানির জায়গাটা আমরা রপ্তানিকে লক্ষ্য করে টার্গেট করে আমরা উৎপাদনমুখী শিল্পকে আমরা অগ্রাধিকার খাত দিতে পারি নাই। আমরা কোন জায়গা বিনিয়োগকারীর কিন্তু পূর্ব কোনো নিয়ত থাকে না যে আমি এই জায়গায় বিনিয়োগ করব। বিনিয়োগকারী দেখবে যে তার তুলনামূলক সুবিধা লাভজনক কোথায়, সেটা সরকারই ঠিক করে দেবে। মোটা দাগে আমরা যেটা দেখতে পেলাম সরকার আসলে আগের যে এডিপি ছিল সেটিরই ধারাবাহিক কিছু বরাদ্দ রাখলো আর পরিচালন বাজেটটা তারা রাখলো। এখানে খুব বেশি ম্যাসিভ কোনো পরিবর্তন বা পরিচালন বাজেটে ধরুন সরকারি কর্মকর্তা কর্মচারীদের কত টাকা খরচ হবে এই বাজেট করার জন্য কোনো উন্নয়ন বাজেট কোনো মাথা খাটানোর প্রয়োজন মেকানিজমের দরকার হয় না। আগের সংখ্যাগুলোই কম বেশি করে প্রিন্ট আউট। তাহলে মূল জায়গাটা হলো আপনার উন্নয়নের বাজেটটা, প্রকল্প, যে আমাদের দেশের প্রয়োজনে কোনটা দরকার এবং ইনকামের দিকেও তাকানোর দরকার নেই। আগে আমি প্রকল্প নির্ধারণ করব, তারপরে অর্থ কোথা থেকে আসবে সেটা পরের বিষয়। আমরা ওইরকম দেখি নাই যে একটা বিশেষ একটা খাতকে চিহ্নিত করে এই সময়ের মধ্যে যাতে এই জায়গাটা স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়, আমাদের রপ্তানি বাড়ে, আমাদের মানুষের প্রভার্টি কমে যায়, মানব সম্পদ উন্নয়ন যেন বাড়ে, সেই জায়গাগুলোতে যেন মানব সম্পদ উন্নয়নে দেখুন $1 ট্রিলিয়ন বাজার সারা পৃথিবীতে, আর বাংলাদেশে মানুষ গিজ করতেছে। তা আপনি তো ন্যাশনাল প্রোডাক্টিভিটির তো বানিয়েছেন, একটা NSDA আছে না, যে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। তা আমাদের বিভিন্ন মন্ত্রণালয় আবার তাদের দক্ষ জনশক্তি করার জন্য করছে। তাহলে এর সমন্বয়টা কিভাবে হবে? হ্যাঁ, সেটার উত্তর শুনবো। একটু রেজাউল হোসেন আপনার কাছে যেতে চাই। মানে আমরা দেখেছিলাম যে আগের সরকার যেগুলো করতো, যে বড় বড় উন্নয়ন প্রকল্পে টাকা ঢালতে গিয়ে মানে কৃচ্ছতা সাধন করতে গিয়ে যেটি করতো, যে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে খুব বেশি বরাদ্দ রাখতো না বলতো। এবং এবারও মানে অনেকটাই সেরকমই আসলে হতে যাচ্ছে, যে বড় বড় প্রকল্পে বাড়তি বরাদ্দ দিতে গিয়ে শিক্ষা স্বাস্থ্য খাতে খুব বেশি বরাদ্দ দিতে পারেনি। মানে বাজেটে এটি কি একটি মানে নতুন উদাহরণ তৈরি করে যেতে পারতো না, দৃষ্টান্ত উপস্থাপন করতে পারতো না এই সরকার, যেটিকে সামনের যে সরকার আসবে তারা এক ধরনের অনুকরণীয় দৃষ্টান্ত বলে? ঠিকই বলছেন। এটা প্রশ্ন উঠছে যে কি আমরা শিক্ষা স্বাস্থ্য খাতে পিছিয়ে যাচ্ছি কেন, আর এই খাতে আমরা নতুনত্ব কেন আনতে পারলাম না। এবং আরেকটি ব্যাপার যুক্ত করি, যাদের কাছ থেকে আমরা এই ধরনের কথাগুলো শুনলাম তারাই এখন কিন্তু ক্ষমতায় রয়েছে। এক্স্যাক্টলি। আর এই শিক্ষাটাকে সংস্কার করার দাবিটা কিন্তু সেই 5 আগস্ট থেকেই, যে এই শিক্ষা ব্যবস্থাটাকে আমাদের একদম মানে দেয়ালে পিঠ থাকার মতো অবস্থায় চলে গেছে, যে মানুষের ভিতরে কোনো এডুকেশনই নাই। কিভাবে সবাইকে বিশাল একটা নাম্বার দিয়ে পাশ করে দেওয়া হচ্ছে। তারপরে শিক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসগুলো মানে যুগোপযোগী নয়। কিভাবে তৈরি করা হয়েছে মনে হচ্ছে যেন এখানে কোথাও থেকে একটাকে ইম্পোজ করে দিয়ে দিচ্ছে। তো সেই জায়গাটায় কিন্তু করার কথা ছিল, যে কারণে আমরা দেখলাম যে শিক্ষাতে নতুন করে একজন উপদেষ্টাকেও দেওয়া হলো। বাট আমরা খুব হতাশ যে 10 মাস হয়ে গেল, এখনও কিন্তু শিক্ষার
উন্নয়নের জন্য কোনো প্রক্ষেপণ বা প্রজেক্ট অথবা আমি জানি না এই বাজেটে সেখানে কি কি আসবে। আগের ধারাবাহিকতা মজিম ভাই আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে জিডিপির 1% নিচে, মানে স্বাস্থ্য খাতে বাজেটের বরাদ্দ, শিক্ষা খাতে বরাদ্দ 2% মতো। মানে আপনিও যদি কোনো দিন কোনো কারণে কোনো সরকারের এরকম পর্যায়ে যান, তখন কি আপনিও কি এরকম উল্টো কাজ করবেন কিনা? মানে এই অর্থে বলছি, যাদের কাছ থেকে আমরা শুনতাম যে শিক্ষা এবং স্বাস্থ্যে বাড়তি বরাদ্দ প্রয়োজন দেশের উন্নয়নের স্বার্থে, মানব সম্পদ উন্নয়নের স্বার্থে, তারা যখন ক্ষমতায় গেলেন তখন তারা সেই আগের মতোই কাজ করছেন, আগের আচরণই করছেন, পরিবর্তন তো দেখলাম না। হ্যাঁ, মানে এই জন্যই বলা যে আপনি একজন উচ্চশিক্ষিত খুব জ্ঞানী একজন লোককে ওই জায়গায় বসিয়ে দিলেই তিনি অনেক সংস্কার করতে পারবেন, এটা ভাবার কারণে আমার মতো একটা লোকও এই কাজটি করতে অক্ষম। যতটা না এই কাজটা একজন রাজনীতিবিদ করতে পারবেন, অথবা রাজনৈতিক অ্যাকুমেন্ট নিয়ে একটা পলিটিক্যাল পার্টির ম্যান্ডেট নিয়ে বা জনগণের ম্যান্ডেট নিয়ে এই কাজটি করতে পারবেন। কিন্তু তারপরেও থাকবে, মনে রাখবেন যে যেটি বলছিলাম, আমাদের দেশে বাজেট তৈরির কাঠামোটি এমন ধরনের সনাতনী এবং এমন ধরনের শক্ত, এটা ভাঙা খুব কষ্ট। আপনি এটাকে যতক্ষণ পর্যন্ত না কাঠামোটি যদি পরিবর্তন না করতে পারেন, তাহলে আপনি যতই চেষ্টা করেন যে হ্যাঁ শিক্ষা খাতে প্রচুর বরাদ্দ বাড়াতে চাইবেন, আপনি আসলে বরাদ্দ বাড়ানো কষ্টকর। কিন্তু আপনি যদি এই বাজেটের ওভারঅল কাঠামোর ভিতরে কিছু পরিবর্তন আনেন, যেটি আমি শুরুতেই আপনাকে দিয়ে শুরু করেছিলাম, আপনি এক্ষেত্রে কিছু কিছু লোকাল গভর্নমেন্টকে আপনি স্ট্রেংথেন করেন, তাদের মাধ্যমে তাদের স্থানীয় পর্যায়ে শিক্ষা স্বাস্থ্যগত বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক ব্যয়গুলো করার তাকে সুযোগ করে দেন, তাকে সেই বাজেট আহরণের সুযোগ করে দেন। তাহলে কিন্তু শুধুমাত্র সেন্ট্রাল থেকে টাকার উপরে ডিপেন্ড না করে সে লোকাল লেভেলে রিসোর্স জেনারেট করে সে লোকাল লেভেলে সেটি বাস্তবায়নের সুবিধা পাবে। প্রায় অভিযোগ করা হয় যে লোকাল লেভেলের এই নেতৃবৃন্দ তো অত শিক্ষিত না, তারা দুর্নীতি পরায়ণ হবে, লোকাল লেভেল ইনস্টিটিউশন গড়ে ওঠেনি। কিন্তু আমাদের তো সেটা শুরু করতে হবে। সুতরাং আপনাকে ওই কাঠামো আপনাকে ভাঙতে হবে যে সবই যেন সেন্ট্রালি টপ ডাউন ম্যানারে, যাতে বাজেট প্রণয়ন প্রক্রিয়াটি যাতে না থাকে, এটিকে যাতে ভেঙে কিছুটা সেন্ট্রাল, কিছুটা লোকাল, কিছুটা রিসোর্স জেনারেশন, কিছুটা রিসোর্স সাপোর্টিভ, এরকম একটি মেকানিজমে যাওয়া, এটি করা। এই মেকানিজমের উদাহরণ তো এই সরকারই হতে পারতো মজিম ভাই, পারতো কিনা? এই সরকারি তার ইঙ্গিতটি দিয়ে কিছু উদাহরণ হিসেবে অন্তত টেস্ট বেসিসে কাজটি করে দিয়ে দিতে পারতো। যদি এক, দ্বিতীয় হলো আমরা ভাবছি আমাদের আসলে সম্পদ নেই, যে রাজস্ব আহরণের বুঝি আমাদের ক্ষমতা নেই। প্রচুর আছে। বাংলাদেশে যে পরিমাণ কর ফাঁকি হয়, বাংলাদেশে যে পরিমাণ কর এড়িয়ে যাওয়া হয়, বাংলাদেশে যে পরিমাণ করজালের বাইরে মানুষজন রয়েছে, এদেরকে যদি আপনি নিয়ে আসতে পারেন, তাহলে যে পরিমাণ আমরা সিপিডির গবেষণা থেকে যেটা পেয়েছি, যে পরিমাণ কর আহরণ করেন তার প্রায় দ্বিগুণ পরিমাণ কর আহরণের সুযোগ আপনার আছে। জিনিসটি হচ্ছে আমরা সেই কাঠামোতে যাচ্ছি কিনা। এই যে আপনি শিক্ষার জন্য বাজেট চাচ্ছেন, স্বাস্থ্যের জন্য বাজেট চাচ্ছেন, আগের সরকারের সময় খালি অভিযোগ শুনেছি যে না আমাদের অবকাঠামোগতে বাজেট দিতে গিয়ে শিক্ষা স্বাস্থ্যে দেওয়া যায় না। আমি কখনো এটা সহ্য করতে পারি না যদি আমি কখন দেখি যে বাচ্চারা গাছের নিচে পড়ছে। আমি গাছের নিচে পড়া দেখলে আমি মনে করি যে এটা একটা বড় ইঙ্গিত হচ্ছে যে আমাদের শিক্ষাকে কি পরিমাণ অবজ্ঞা করা হচ্ছে। সুতরাং রাজস্ব আদায়ের যথেষ্ট সুযোগ আছে। রাজস্ব আদায় যদি এই সরকারও চায়, ডিজিটালাইজেশন যাক, ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন সিস্টেমে যাক, যেখানে ট্রেসিং ট্র্যাকিং করা যায়। ভারতের মতো যদি আমরা একটা আধার কার্ড সিস্টেমের মতো এরকম একটা ফাইন্যান্সিয়াল ট্রেসিংয়ে যেতে পারি, তাহলে রাজস্ব আদায় আরও বড় করা সম্ভব। এই যে যারা কর ফাঁকি দিচ্ছেন, কর এড়িয়ে যাচ্ছেন, কর জালের বাইরে রয়ে গেছেন, তাদেরকে আপনি আরও আনতে পারবেন। তখন রাজস্ব পর্যাপ্ত আসবে, সেই পর্যাপ্ত রাজস্ব দিয়ে আপনি অবকাঠামো করতে পারবেন, শিক্ষাকেও বাড়াতে পারবেন। এই যে জিডিপির প্রবৃদ্ধি 4%-এর উপরে নিয়ে যাওয়া শিক্ষার বাজেট, অথবা 2%-এর উপর স্বাস্থ্য বাজেট নিয়ে যাওয়া, এই জিনিসগুলো সম্ভব হবে। বাজেট নিয়ে আসলে আলোচনা চলতেই থাকবে, আসলে সামনে বাজেট আসছে, আমরা ফলো আপ আলোচনাও করব, তখন নিশ্চয়ই আরো আলাপের সুযোগ হবে। আজকে একেবারে সময় শেষ, নিশ্চয়ই আরেকদিন আলাপের সুযোগ হবে। দর্শক, শেষ করছি এখন প্রকাশ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।